রাতভর বৃষ্টিতে সকালবেলা ঘুম থেকে উঠেই চক্ষু চড়ক গাছ রাজধানীবাসীর। অলিগলি থেকে প্রধান সড়কে জলাবদ্ধতা, কোথাও হাঁটু সমান আবার কোথাও বা কোমর পানি। চলতে পারছে না গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়ির চাকা। ফলাফল চরম ভোগান্তিতে নাকাল নগরবাসী। বিরতিহীনভাবে ঝরা বৃষ্টিতে সবচেয়ে নাজুক অবস্থা হয় মিরপুর, বনানী, কারওয়ানবাজার, ধানমন্ডি, মেরুলবাড্ডা, ফার্মগেট এবং তেজগাঁ এলাকায়। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টি উপেক্ষা করে কাজে বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। শেষ আষাঢ়ের বৃষ্টিতে রাজধানীর অলিগলি সহ প্রধান সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা এই বৃষ্টিতে নগরীর অসংখ্য সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ পথচারীরা। আমার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, এই পানি জঞ্জটের কারণে আমার অলরেডি লেট হয়ে গেছে। গুলিস্তান সচিবালয়ের সামনে এরকম পানি, ঢাকা ইউনিভার্সিটির ওখানে পানির কোনো শেষ নাই। ঢাকা মেডিকেলের ভিতরে আমার বুক মাথা শুনতে পারি, রুগী কোলে নামাই দিয়েছি। এটা নিরসন হওয়া উচিত, জলাবদ্ধতার একটা অবসান হওয়া উচিত। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টি জোরে ভারী বৃষ্টি হইলেই এই অবস্থা হয়। একটা ময়লা একটা কিছু হাতে পাইলে এটা ময়লা ডাস্টবিনে পালায়, রাস্তা না পালায় ময়লা ডাস্টবিনে পালায়। আমরা এই পলিথিন ফালায়া ড্রেন বন্ধ করি। সবাই আমরা যদি সচেতন হই তাহলে এক জায়গায় আরও 118 কোটি মানুষ একই বাস করতে পারবে। আবহাওয়াবিদরা বলছেন সারা দেশে এই বৃষ্টি চলবে 24 ঘন্টা। আজকে দুপুর 12টার থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টা পর ভারী বর্ষণের যে আশঙ্কা আমরা করছি সেটা অনেকাংশে কমে আসবে। রাজধানীতে গত রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। বাগেরহাট, কলাপাড়া ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও ফসলি জমি ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষজন। এদিকে নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উপকূলীয় জেলা বাগেরহাটে টানা 8 দিন ধরে ভারী বৃষ্টিতে প্রায় 1000 হেক্টর জমির ফসল ডুবে গেছে। গত 24 ঘন্টায় মংলায় 82.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। স্কুলের ভিতরে পানি ভর্তি, এরকম রাস্তাঘাটে সারা বাড়ি জল ভর্তি। লোকজন বেরোচ্ছে না, আমাদের ভাড়াভূত হচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। দিনের বর্ষা এবং ঘরদুয়ার সব তলায় গেছে। বৃষ্টির পানি ড্রেনে আটকে গেছে, সব তলায় গেছে। আমরা এখন বড় কষ্টের মধ্যে আছি। তারপরে বৃষ্টি বাদনের বাল বর্ষণে বড় কষ্টের মধ্যে আছি। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার সোনাতলা নদীর স্রোতে সদরপুর স্লুইস রাস্তা সহ ভেঙে পড়েছে। এতে প্রায় 700 একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এলাকার লোকজন জানান, স্লুইস ভেঙে পড়ায় বাসাবাড়িতেও পানি উঠছে। এছাড়া পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যাচ্ছে। থাকার কোনো জায়গা নাই, অবদায় হ্যাঁ জায়গা নাই। নতুন মাটি দেবে কোনো লাইন নেই। যেখানে হোক জললিকারে এখানে আটকানোর মতন ব্যবস্থা এক হিসেবে করা উচিত, নাইলে এলাকার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। কৃষকদের জায়গা জমি রোয়া করা সব শেষ, কষ্ট আছে। নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রবিবার সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে বিজয়পুর ও দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কমেছে। নূর তাজমিন নীর, 71। নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা জুড়ে বাড়ছে বন্যা আতঙ্ক। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, যেমনটা জানাচ্ছিলাম যে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তো এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এবং স্থানীয়রা বা কি বলছেন?
কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সারাদিন এই নেত্রকোনার থেমে থেমে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে নদ নদীগুলোতে পানি বেড়েছে। আর নেত্রকোনার পার্শ্ববর্তী যেহেতু মেঘালয় অঞ্চল, ভারতের মেঘালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের খবর আমরা পেয়েছি। এই বৃষ্টিপাতের ফলে মূলত নেত্রকোনা পাহাড়ি যে নদ নদীগুলো আছে এগুলোতে পানি বাড়ছে। আমরা বিকেলে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমরা যেটি জানিয়েছে, নেত্রকোনার উবদাখালী নদী কলমাকান্দা পয়েন্টে ইতিমধ্যে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কলমাকান্দা উবদাখালী নদীর আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হলেও এখনো জনদুর্ভোগ শুরু হয়নি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন আমাদের যেটি জানিয়েছে যে উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে দুর্যোগ পূর্ববর্তী মিটিং করা হয়েছে, তারা সকল কিছু নিয়ে প্রস্তুত আছে বন্যা মোকাবেলার জন্য। তবে এখনো বন্যা পরিস্থিতি নেত্রকোনা কোথায় সৃষ্টি হয়নি। নেত্রকোনা যে নদীগুলো আছে এই নদীগুলোর মধ্যে উবদাখালী বিপদসীমা ছাড়িয়ে আছে, বাকি নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে। তবে যদি বৃষ্টিপাত কমে এবং পাহাড়ি ঢল কমে যায় তাহলে আশা করা যাচ্ছে যে পানি কমে যাবে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে গত 24 ঘন্টায় নেত্রকোনার দুর্গাপুর পয়েন্টে 84 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পার্শ্ববর্তী জারিয়া পয়েন্টে 74 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মানে বৃষ্টিপাতের পরিমাণ কমছে না, থেমে থেমে বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে মূলত নদ নদীগুলোতে পানি বাড়ছে। তবে জনদুর্ভোগের এখনো কোনো খবর পাইনি আমরা। এই ছিল নুজহাত আমাদের সর্বশেষ নেত্রকোনা থেকে। দর্শক, শুনছিলাম নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর মতো চট্টগ্রামেও রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। নতুন করে পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, সুলুকবহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরায় বাড়ছে ধসের শঙ্কা। শহরে পানি কিছুটা কমলেও এখনও বন্যার পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে রয়েছে সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা। প্রণবেশ চক্রবর্তীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে টানা 2 দিন বৃষ্টি কমার পর শনিবার রাতে আবার বেড়েছে। আবার জলমগ্ন হয়েছে নগরীর কাতালগঞ্জ, সুলুকবহর, নাজিরপাড়া সহ বিভিন্ন নিচু এলাকা। ওই বৃষ্টি কমলে পানি একটু কমে, বৃষ্টি বাড়ার সাথে আবার বাইরে যায়। ময়লাগুলো প্লটিংগুলো আমরা নালার উপর ফেলে দিই, তার মানে কি আমরা নাগরিকেরাই সচেতন না। কেটে যাওয়ার এই অবস্থা পর্যন্ত নাই। বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরী ও আশপাশের পাহাড়গুলোতে আবারও বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। রবিবার চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করেন চট্টগ্রামের বন্যা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। হিন্দু আর কে মুসলমান, কে বৌদ্ধ আর কে খ্রিস্টান, এইটি আমাদের বিবেচ্য বিষয় নয়। যেখানে দুর্গত মানুষ রয়েছে, যেখানে কষ্টের শিকার মানুষ রয়েছে, সেখানে ইনশাআল্লাহ কায়েম রহমের সরকার পৌঁছাবে। এছাড়া দুর্গত এলাকায় ঘুরে ভূমি প্রতিমন্ত্রী জানান, দুর্গত মানুষের সহায়তা এবং পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আনার কাজ চলছে। যেহেতু তারা ওখানে ঘরবন্দি আছে, গৃহবন্দী আছে, তাদের মানে প্রাকৃতিক কারণে ওনাদেরকে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা সকলে মিলে যেন এটাকে মোকাবেলা করতে পারি, আমাদের জনদুর্ভোগ যতটুকু কমানো যায়। এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী উপজেলায়। এসব উপজেলার 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। অবস্থা পানি হাতে হাতে দেড়া পানি আর বেশি কষ্ট এটা গড়বাড়ি পুকুরি গিয়ে ওই এখন পানি উঠে গড়বাড়ি ওই মাটিতে বলতে বেউ পড়ে গিয়ে। এখনো অনেক জায়গায় ত্রাণ মেলেনি অভিযোগ এসব উপজেলার বাসিন্দাদের। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। আর কেউ সাইকেলত নয়, সাইকেলত নেতা নয়। রবিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে 142.7 মিলিমিটার। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে মানুষের এই দুর্ভোগের কথা জানছিলাম প্রতিবেদনে। এ পর্যায়ে আমরা চট্টগ্রামে এই নতুন করে জলাবদ্ধতা আর জনদুর্ভোগের আরও বিস্তারিত খবরাখবর জানতে সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর সঙ্গে যুক্ত হচ্ছি।
চট্টগ্রাম শহরে এই জলাবদ্ধতার এখন কি অবস্থা এবং সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা এখন কি অবস্থায় রয়েছেন জানাবেন। নুসরাত, চট্টগ্রাম নগরীতেও আজকে জলাবদ্ধতা হয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা হয়েছে নগরীতে। নগরীর নিচু এলাকা কাতালগঞ্জ সহ সুলকবহর, মোহরা এইসব এলাকায় পানি উঠেছে। যেহেতু নগরীর পানির দ্রুত নামতে পারছে না এবং আজকেও ভারী বৃষ্টিপাত হয়েছে, এই কারণে এই জলাবদ্ধতা। অন্যদিকে চট্টগ্রাম নগরী ছাড়াও চট্টগ্রামের আশপাশে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, ফটিকছড়ি, চন্দনাইশ এইসব এলাকায় প্রচুর ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। প্রায় 4-5 দিন যাবৎ সেখানে পানিবন্দী হয়ে আছে মানুষ। সেখানে মানুষের ভোগান্তির আসলে অন্ত নেই। অনেক ঘরবাড়ি পানির নিচে, বিশেষ করে কাঁচা ঘর যেগুলা এবং মাটির ঘর যেগুলা, অনেক ঘর পানির তোরে আমরা জানতে পেরেছি সেগুলো ভেসে গেছে। ফসলি জমি, মাছের ঘের, বীজতলা সব ভেসে গেছে এইসব এলাকায়। এবং সব জায়গায় যে ত্রাণ পৌঁছাচ্ছে তা কিন্তু নয়। নগরীর বিভিন্ন জায়গায় এখানে ত্রাণ দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং অনেক মন্ত্রণালয় থেকে মন্ত্রীরাও কিন্তু এখানে আসছেন। কিন্তু উপজেলা পর্যায়ে যেসব বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, সেখানে দুর্গম অঞ্চলে কিংবা ভেতরের জায়গাগুলোতে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এবং তারা খুব দ্রুত, বিশেষ করে শুকনো খাবার, শিশুদের জন্য খাবার, সেগুলোর প্রচুর অভাব রয়েছে, সেগুলো যাতে পৌঁছানো হয় সেই দাবি সেখানকার অধিবাসীরা জানিয়েছেন। যদিও জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন তারা দাবি করছে, তারা চেষ্টা করছেন, তারপর আরও ব্যাপক মাত্রায় ত্রাণ সেখানে প্রয়োজন। এবং এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। পরবর্তী যখন পানি নামবে তখন যেটি দরকার, সেখানে নানান রকম জলবাহিত যেসব রোগ সেগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এবং সেখানে যাতে তাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা হয়, বিশেষ করে স্যালাইন এবং পানির যেহেতু বিশুদ্ধ পানির অভাব সেখানে রয়েছে, ফলে পানি প্রক্রিয়াজাতকরণের যে ট্যাবলেট সেগুলো ব্যাপক মাত্রায় সেখানে প্রয়োজন। এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যাতে দেয়া হয় সেই দাবি সেটা জানিয়েছেন। অন্যান্য সময় শ্রমকারী যেসব সংস্থাগুলো রয়েছে সেগুলোর তৎপরতা যেরকম দেখা যায়, এবার কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। স্থানীয় পর্যায়ে কিছু প্রণবেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা দর্শকদের চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলাম। নিজের সংসদীয় এলাকা রাজধানীর মিরপুরে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগ পরিদর্শনে গিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা সবশেষ তথ্য জানতে তার সাথে যুক্ত হচ্ছি। সাকিব, একটু জানাবেন মিরপুর এলাকায় জলজটের পরিস্থিতি এখন কেমন এবং দুর্ভোগের শিকার সাধারণ মানুষজন কি বলছেন তাদের সংসদ সদস্যকে? রাজধানীর দক্ষিণ মণিপুর এলাকায়, যেখানে ঢাকা 15 আসন এবং এই আসনের সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি সরাসরি বাসিন্দাদের যে দুর্ভোগ, পানিবন্দী মানুষজনের যে দুর্ভোগ, সেটি দেখার জন্য এসছেন। এবং এখানে প্রায় কোমর পানি, আমরা যে এলাকাটিতে এখন আছি সেই কোমর পানি এলাকায় রিকশায় ঘুরে ঘুরে জামায়াতের আমির তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, তাদের দুর্ভোগের কথা জানবার চেষ্টা করছেন। এখানে প্রায় বাসা বাড়ি যেগুলো রয়েছে, অধিকাংশ বাসার নিচতলা পুরোপুরি ডুবে গিয়েছে এবং বস্তি এলাকা বেশ কয়েকটি রয়েছে। এখানে সে বস্তিগুলোর মানুষ একদম মানবেতর জীবনযাপন করছে, সেসব সরাসরি দেখে এবং এই এলাকার বাসিন্দা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে সেই দুর্ভোগগুলো জানবার চেষ্টা করছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই জলাবদ্ধতার সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আসলে এলাকার মানুষের কাছে পরামর্শ চাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এবং এই শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে এই এলাকাটুকু আসতে প্রায় 40 মিনিট লেগে গেছে এবং এখান থেকে যাতায়াতের কোনো পরিস্থিতি একদম নেই। দোকানপাট থেকে শুরু করে সবকিছু ডুবে গিয়েছে। এলাকার মানুষ যারা আছেন তারা কিন্তু জামায়াতের আমিরকে তাদের দুর্ভোগের কথাগুলো জানাচ্ছেন। পশ্চিম শেওড়াপাড়া খানকায়ে সুলতানিয়া এই এলাকাটিতে কিন্তু আমরা এখন রয়েছি, বর্ডার বাজার এলাকা। সেখানকার মানুষ সকাল থেকে বের হতে পারছেন না, প্রায় কোমর পানিতে ডুবে জরুরি প্রয়োজনে তাদেরকে বের হতে হচ্ছে। এবং
তারা বলছেন যে সকাল থেকে তারা এখন পর্যন্ত অনেকে না খেয়ে বাইরে বের হতে পারেনি, বাজার করতে পারেনি, রান্না বান্না করার মতো কোনো পরিস্থিতি নেই, এমন কথা কিন্তু, এমন দুর্ভোগের কথা এই এলাকার বাসিন্দারা বলছেন। এবং স্থানীয় এই এলাকার সংসদ সদস্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে কিন্তু এলাকার লোকজন সেই দুর্ভোগের কথা জানানোর চেষ্টা করছেন। ডাক্তার শফিকুর রহমান নিজে সরাসরি উপস্থিত থেকে এলাকার বাসিন্দাদের কাছ থেকে সেই দুর্ভোগের কথাগুলো জানবার চেষ্টা করছেন এবং এলাকার লোকজনের কাছে কিন্তু তিনি মত বিনিময় করছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং এই মানুষ আসলে কি পরিস্থিতিতে আছেন সেই দুর্ভোগের চিত্র কিন্তু সরাসরি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই এলাকার যারা বাসিন্দা তারা আসলে অনেকেই আহাজারি করছেন, সকাল থেকে অনেকেই খাওয়া দাওয়া করতে পারেনি, এমন পরিস্থিতি যে এখান থেকে একটি আমরা যে ভ্যানে করে আসলে সংবাদ সংগ্রহ করার জন্য এসেছি সেই ভ্যান পর্যন্ত ইতিমধ্যেই ডুবে গিয়েছে। অর্থাৎ এখান থেকে যাতায়াতের একদম যাতায়াত করাটা খুবই দুরূহ ব্যাপার। সেই চিত্রই সরাসরি দেখার চেষ্টা করছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এলাকায় অধিকাংশ দোকানপাট যেগুলো রয়েছে সবগুলো আমরা বন্ধ লক্ষ্য করছি। নিচতলায় বহুতল ভবনের যারা নিচতলায় বসবাস করেন তারা সকলেই মানববেতর জীবনযাপন করছেন এবং কয়েকটি বস্তি আমরা ঘুরে দেখেছি, সেই বস্তির মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু সেই মানববেতর জীবনযাপন করছেন। এই এলাকায় কোমর পানি পার হয়েছে এই এলাকার রাস্তাঘাটগুলোর জলাবদ্ধতা এবং সেসব চিত্রই, সেই দুর্ভোগের চিত্রগুলোই কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করছেন স্থানীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখছি এলাকার যারা বাসিন্দা তাদের আহাজারি, কি কষ্টে তারা আসলে দিনাতিপাত করছেন। সকাল থেকে কেউ বের হতে পারেননি, বের হওয়ার মতো পরিস্থিতি আসলে এখানে নেই। তারা অতি দ্রুত এই জলাবদ্ধতা কাটানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং এখানে স্থানীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় নেতার কাছে তারা আসলে সেই সমাধান খোঁজবার চেষ্টা করছেন, কিভাবে সমাধান করা যায় এবং তারা আসলে কি কষ্টে আছেন সেই বিষয়গুলোই কিন্তু বিরোধী দলীয় নেতা নিজেই ঘুরে ঘুরে এখানে দেখবার চেষ্টা করছেন। কোমর পানিতে নেমে কিন্তু এই মিরপুর অঞ্চলের বাসিন্দারা সকাল থেকে এখানে কাজ করছেন এবং বিরোধী দলীয় নেতা তাদের সঙ্গে সরাসরি কথা বলবার চেষ্টা করছেন। নুজহাত। ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম মিরপুর এলাকার ভয়াবহ জলাবদ্ধতার চিত্র এবং জনগণের দুর্ভোগের কথাও শুনছিলাম। এদিকে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত ত্রাণ এবং চিকিৎসা সেবা নিশ্চিতে সকল সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর জোর দেন সরকার প্রধান। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর ধানমন্ডি গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়। এছাড়া গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত হয়। রাজুকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয় এই সভায়। 16 বছর পর অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এবছর বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী। ফলাফলে এগিয়ে আছে ছাত্রীরা। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি বাড়ানো হবে সংখ্যা। এদিকে এনসিটিভির অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্ভুল পাঠ্য বই প্রকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। এবছরের এপ্রিলে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নিবন্ধন করে ৬,৪৫,০৪১ জন শিক্ষার্থী। তবে তাদের মধ্যে প্রায় ৩৫% শিক্ষার্থী পরীক্ষায় বসেনি। রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার বৃত্তি পেল ৭৯,২৪৬ জন শিক্ষার্থী। ফলাফলে এগিয়ে ছাত্রীরা। বৃত্তির ৮০% সরকারি বিদ্যালয়ের এবং ২০% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, আগামীতে আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। একই সঙ্গে বাড়ানো হবে বৃত্তির সংখ্যাও। আগামী দিনে এই বৃত্তিকে আমরা অলমোস্ট ডাবল আমরা খরচ করছি এবং আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্টও বাড়িয়ে দেবো। টাকা বাড়ানো হয়েছে অলমোস্ট ডাবল আমরা করেছি। ৩০০কে ৬০০ করেছি, ২৫০কে ৪৫০ করেছি। শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সেগুলি করছি। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের পাঠ্য বইয়ের ভুল ত্রুটি সংশোধন করে এবার নির্ভুল ও মানসম্মত বই প্রকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে ২০২৮ সালের পাঠ্য বই ও কারিকুলাম প্রণয়নের কাজ আগস্ট থেকেই শুরু হবে বলে জানান মন্ত্রী। বিগত বইগুলি যদি পরিমার্জনের পাণ্ডুলিপি দেখেন, এরকম উচ্চ বান্ডেল হয়েছে, অল ইনকারেক্ট স্পেলিং, যাচ্ছে তাই। আমি আশা করব এবার আমরা যদি গ্রুপ ওয়াইজ মিটিং করেছি এক্সপার্টিসদেরকে নিয়ে, এবার আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আর আমরা কোনো সমালোচিত হব না। সেই ব্যাপারে সকলকেই সজাগ থাকতে হবে এবং ইমিডিয়েটলি আগস্ট 1 থেকে আমরা নেক্সট 2028-এর বইয়ের কাজে আমরা হাত দেব। একই অনুষ্ঠানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। ফেরানো গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার জামিনের কোনো সুযোগ নেই। সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় তাও ব্যবহার করতে পারবেন না তিনি। এমনকি সময় পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে পালিয়ে থেকেই বিভিন্ন সময়ে নানা বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। সর্বশেষ ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেন তিনি। এর প্রতিক্রিয়া চিফ প্রসিকিউটর জানান, এটি নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি। দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন হাসিনা। তবে সরকার তাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরানো গেলে জামিন পেতে পারেন কিনা এমন প্রশ্ন জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের কোনো সুযোগ নেই। এমনকি রায়ে সম্পদ বাজেয়াপ্ত হওয়ায় দেশে থাকা কোনো সম্পদ বা অর্থ তিনি ভোগ করতে পারবেন না। তার তো জামিন চাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। সেন্টেন্সের সাথে কিন্তু তার সম্পত্তি যেগুলো আছে বাংলাদেশে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি, সেটাও বাজেয়াপ্ত করেছে। অতএব তার ব্যাংকে যদি কোনো টাকা থাকে, তার যদি ইমুভেবল কোনো প্রপার্টি থাকে, তাহলে সেটা কিন্তু এখন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, এটার মালিকানা কিন্তু আর তার নাই। চিফ প্রসিকিউটর আরও বলেন, রায় ঘোষণা 30 দিনের মধ্যে আপিল না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। তবে চূড়ান্তভাবে বিষয়টি নির্ভর করবে সর্বোচ্চ আদালতের উপর। সেকশন 21-এর 3 পরিষ্কার করে বলছে 30 দিনের পরে আর কোনো আপিল হবে না। যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে তাকে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। এছাড়া 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের অন্য সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
মাইনুল মারুফ, ৭১, ঢাকা। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার নিজের এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে। সকালে তার মৃত্যুর খবর শুনে বৈরী আবহাওয়ার মধ্যেই বহু মানুষ ছুটে যান নয়াবাড়ি গ্রামে। যখন জানা গেল মরদেহ সেখানে নেওয়া হচ্ছে না, তখন গায়েবানা জানাজার মধ্য দিয়ে জমিরুদ্দিন সরকারের প্রতি শেষ শ্রদ্ধা জানান এলাকার মানুষ। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। দুপুর ২:৩০টার দিকে এই মাঠে জড়ো হন শত শত মানুষ। প্রিয় নেতা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই অংশ নেন গায়েবানা জানাজায়। রবিবার ভোরে তার মৃত্যুর পর তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নে নয়াবাড়ি গ্রামের মানুষসহ সর্বস্তরের জনগণ আশায় ছিলেন প্রিয় নেতাকে এক নজর দেখার। অনেকেই ভিড় করেন তার গ্রামের বাড়িতেও, কিন্তু বৈরী আবহাওয়ায় তার মৃতদেহ ঢাকা থেকে আনার সিদ্ধান্ত বাতিল হয়। বিদায়ের দিনে অনেকেই তার অতীত স্মৃতি তুলে ধরেন। এই এলাকার মানুষ ওনার জন্য অপেক্ষা হয়ে আছে, তার কমপক্ষে না হলেও লাশটা দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পারলাম না। এটাই মনে একটু কেমন করছে আর কি। সেই ভাগ্যটাও আমাদের জন্য না, খুব আশা করছিলাম যে তার লাশটা যদি একটু এক মুহূর্ত দেখতে পারতাম। বিনা পয়সায় চাকরি দিয়েছে, কারোর কাছে একটি পয়সাও নেয় নাই। এমন কি তার নামে কোনো দুর্নীতি ছিল না। তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে যেভাবে মূল্যায়ন করেছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়াও ঠিক সেভাবেই স্যারকে মূল্যায়ন করেছেন বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে। ভজনপুরের নয়াবাড়ি গ্রামে ব্যারিস্টারের জন্মভূমিতে ছিল দুটি কাঠের দোতলা ঘর। সেখানেই ছিল তার রাজনীতির কর্মকাণ্ড। আত্মীয় স্বজন সহ এলাকার লোকজন জানান, মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে এলাকার উন্নয়নেও ভূমিকা রেখেছিলেন। এটাই ছিল ওনার রাজনৈতিক কার্যালয়। উনি পঞ্চগড়ে আসেই উনি তেঁতুলিয়া এবং পঞ্চগড়ের রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে এখানেই উনি মিটিং করতেন। আমাদের পঞ্চগড়ের কৃতি সন্তান ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ওনার অবদান ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইনস্টিটিউট ডিগ্রি পঞ্চগড়, এখানে উনি নিজস্ব অধ্যয়নে এই প্রতিষ্ঠানটি করেছেন। প্রায় 15 হইতে 1600 ছাত্র এখানে অধ্যয়নরত রয়েছেন। ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য যে অবদানটুকু রেখেছে, এটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি এই উন্নয়ন আর সম্ভব হয় নাই। 1931 সালের 1 ডিসেম্বর তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমিরুদ্দিন সরকার। তার বাবা ছিলেন মৌলভী মোহাম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেসা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।